ওয়েলকাম টু মাই ব্যাংকার্স লার্নিং একাডেমি। আজকের ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করছি, তা আমাদের ব্যাংকিং এরিনায় খুব একটা গুরুত্বপূর্ণ এবং একটা বার্নিং ইস্যু। এর আগে এটার আমরা আরেকটি ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে আমরা ট্রেড বেসড মানি লন্ডারিং কি, কেন ট্রেড বেসড মানি লন্ডারিং ঘটে থাকে, এবং কে কে আসলে ট্রেড বেসড মানি লন্ডারিং কেন হয়, এবং এর কারণগুলো কি 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 পদ্ধতি বা মোড বা সিস্টেম অ্যাপ্লাই করে ট্রেড বেসড মানি লন্ডারিং গুলো সংগঠিত হয়ে থাকে, তার উপর একটা ভিডিও রয়েছে। আজকে দ্বিতীয় ভিডিও আমরা আলোচনা করব, এবং আজকের ভিডিওতে আমরা আমাদের বাংলাদেশের ইকোনমিক অ্যাসপেক্ট এটা একটা খুবই বার্নিং ইস্যু হিসেবে দেখা দিয়েছে, এবং গ্লোবালি লন্ডারিং কে বাংলাদেশ ইকোনমিক্স এর গ্রোথের ক্ষেত্রে আন্ডারমাইনিং করার ক্ষেত্রে এটা একটা সাইলেন্ট কিলার হিসেবে ট্রিটেড করা হয়। এবং অ্যাজ এ রাইজিং ইকোনমিক হিসেবে বাংলাদেশ ইজ পার্টিকুলারলি ভালনারেবল টু ট্রেড বেসড মানি লন্ডারিং। এবং এই যে মানি লন্ডারিং, ট্রেড বেসড মানি লন্ডারিং এ যে এই একটা ইলিসিট অ্যাক্টিভিটি হুইচ এভার ইজ উইকেনিং দা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের অ্যাক্টিভিটিস বা তার পারফরমেন্স কিন্তু উইকেন করে দেয়। ইরোডিং দ্য ফরেন কারেন্সি রিজার্ভকে কিন্তু এটা কিন্তু নেগেটিভলি এফেক্ট ফেলে, ইরোয়েট করে। তারপরে হচ্ছে নাকি এটা আন্ডারমাইন দ্য ইন্টারন্যাশনাল ট্রেড কিন্তু এটাকে তার আন্ডারমাইন হয়। সেটা কিভাবে? যখন কোন একটা দেশে ট্রেড বেসড মানি লন্ডারিং হয় এবং সেই দেশে যদি ট্রেড বেসড মানি লন্ডারিং ভালনারেবল জোন হয়ে থাকে, তখন অন্য দেশের কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে অন্য দেশগুলো কিন্তু সেই জায়গায় তাকে রেড অ্যালার্টের দিকে কিন্তু নিয়ে যায়, এবং সেখানে ফ্রিকুয়েন্টলি কিন্তু বিজনেস করতে তারা ইগনোর ব্যবহার করে থাকে, যেটা আলটিমেটলি ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে একটা আন্ডারমাইন করে দেয়, এবং লিভিং দ্য কান্ট্রিজ ইকোনমি কিন্তু এটা কিন্তু ডাউনফল করে ফেলে। এবং এটা আলটিমেটলি হচ্ছে নাকি যে গুড গভর্নেন্স এটা ঘটে থাকে কেন? এটা হিন্ডারিং দ্য ইকোনমিক গুড গভর্নেন্স, এবং একটা দেশের অর্থনৈতিক যে সুশাসন এবং যে সোশ্যাল যে জাস্টিস সেটা কিন্তু এখানে বাধাগ্রস্ত হয়। লস দ্য কন্ট্রোল অফ দ্য ইকোনমিক পলিসি, সেন্ট্রাল ব্যাংক বা দেশের রাষ্ট্র কর্তৃক যে সকল ইকোনমিক পলিসি গুলো নিয়ে থাকে সেগুলোর প্রতি কন্ট্রোল কিন্তু ধীরে ধীরে স্লো ডাউন হয়ে যায়। ইকোনমিক ডিস্টরশন and the instability, economic distortion and the instability, loss of the revenue, তারপরে security threats to the privatization efforts, according to নিউ ইয়র্ক ভিত্তিক একটা গবেষণা প্রতিষ্ঠান যেটাকে আমরা জিএফআই বলে থাকি, সেটার স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 2023 সালের 11 সেপ্টেম্বর ডেইলি স্টারে প্রকাশিত একটা রিপোর্টে বলা হয়েছে যে জিএফআই এর স্ট্যাটিস্টিক্যাল বরাদ্দ দিয়ে সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ থেকে প্রতি বছরে অ্যাভারেজ $7.53 বিলিয়ন কিন্তু লন্ডার্ড হয়ে থাকে বাংলাদেশ থেকে থ্রু দ্য ইন্টারন্যাশনাল ট্রেডের মাধ্যমে, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু বাংলা টাকায় যদি সেটা ইকুইভ্যালেন্ট করা হয় প্রায় হচ্ছে $640 বিলিয়ন। তাহলে এই যে একটা বিশাল পরিমাণ ডলার বাংলাদেশের ইকোনমিক থেকে যখন সুইচ করে অন্য দেশে ফ্লাই করছে, সেটা আলটিমেটলি একটা দেশের ইকোনমিক গ্রোথের জন্য একটা বড় ধরনের বাধা হিসেবে কিন্তু কাজ করে। তাহলে এই এক্সাম্পল দ্বারাই আমরা বুঝতেছি যে ট্রেড বেসড মানি লন্ডারিং বাংলাদেশের ইকোনমিতে কিভাবে থ্রেট হিসেবে কাজ করে থাকে। এরপরে আমরা দেখছি যে এই যে ট্রেড বেসড মানি লন্ডারিং, এখানে আসলে রিস্ক গুলো কি? ট্রেড বেসড মানি লন্ডারিং এর রিস্কে চারটা ভাগে ভাগ করা হয়েছে। আমাদের বিশেষ করে হচ্ছে একটা দেশের ইকোনমিতে এবং আমাদের ব্যাংকিং সেক্টরে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু হিসেবে কাজ করে। সেটা এরকম যে কোনো একটা ব্যাংকের যদি আমাদের ট্রেড বেসড মানি লন্ডারিং এর কোনো রিপোর্ট যদি পাবলিশ হয়, তাহলে নেগেটিভলি সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ কিন্তু একটা পাবলিসিটি হয়, এবং ওয়ার্ল্ড ওয়াইড পাবলিসিটি হলে নেগেটিভ পাবলিসিটির কারণে তার সাথে কিন্তু নর্মাল বিজনেস করার যে পার্টনার আছে তারা কিন্তু ভেরি মাচ অ্যাংশাস হয়ে যায়, এবং তারা কিন্তু ট্রাই টু ইগনোর টু কন্টিনিউ দ্য বিজনেস রিলেশন উইথ দ্যাট ব্যাংক অর দ্যাট কান্ট্রি। দ্যাট ইজ আলটিমেটলি এটা কিন্তু ভেরি রিস্কি একটা দেশের ইকোনমিক্সের জন্য। And the other hand, secondly হচ্ছে it also hampered the corporate reputation and loss of the goodwill. কোন প্রতিষ্ঠানের গুডউইল এবং তার রেপুটেশন, কর্পোরেট রেপুটেশনকে ক্ষতিগ্রস্ত করতে কিন্তু একটা দারুণ সহায়ক হিসেবে কাজ করে থাকে। নাম্বার 3 হচ্ছে এটা একটা লিগ্যাল এন্ড দ্য রেগুলেটরি স্যাংশন। এইটার কারণে কিন্তু হচ্ছে লিগ্যাল এবং রেগুলেটরি স্যাংশনের আওতায় পড়ে। আমরা জানি স্যাংশনিং কি, সেটা আমরা একটু পরে আলোচনা করব, এবং সেই জায়গায় দেখা যাচ্ছে যে লিগ্যাল যে রিলেশন এবং রেগুলেটরি স্যাংশন যদি স্যাংশন আওতায় পড়লে সেই প্রতিষ্ঠানের কিন্তু তার বিজনেস কন্টিনিউ করা কিন্তু বড় বাধার সম্মুখীন হয়। এবং ফাইনালি বলতেছে 4 নম্বর হচ্ছে ক্যান অ্যাডভার্স ইফেক্ট অন দ্য বটম লাইনের উপরে এটা কিন্তু দারুণ একটা অ্যাডভার্স ইফেক্ট ফেলে। এখন কথা হলো যে এই যে আমরা ট্রেড বেসড মানি লন্ডারিং এর 4 ধরনের রিস্কটা পাইলাম, এই রিস্ক গুলোকে কিভাবে আমরা ডিটেক্ট করব? এটা অ্যাকচুয়ালি কিন্তু এটা ডিটেক্ট করা কিন্তু ভেরি ডিফিকাল্ট জব।
এবং বেসিক্যালি এর পিছনে যে মূল কারণ হিসেবে ধরা হয় সেটা হলো যে গুড গভর্নেন্স, এ ল্যাক অফ দ্য গুড গভর্নেন্স অ্যান্ড উইকেন্ড দ্য রেগুলেটরি ওভারসাইট ইন দ্য বাংলাদেশ অ্যান্ড উইকেন্ড দ্য ওভারসাইট, রেগুলেটরি ওভারসাইট ইন বাংলাদেশ। বাংলাদেশের যে রেগুলেটরি ওভারসাইট মানে ওভারলুক করা অথবা সেখানে ল্যাকিংস, ফল ডাউন এবং তার গুড গভর্নেন্সের অভাবে কিন্তু ট্রেড বেস মানি লন্ডারিং আরো বেশি উৎসাহিত হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে রেসপন্সিবল অথরিটি হিসেবে কিন্তু আমাদের বাংলাদেশের দুইটা এনটিটি বা অর্গানাইজেশন কিন্তু এই ট্রেড বেস মানি লন্ডারিং কে কিন্তু রেসপন্সিবল অথরিটি যারা এটা প্রিভেন্ট করার বা কন্ট্রোল করবার দায়িত্ব আছে, তারা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এবং ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, যেটাকে এনবিআর বলে থাকে। তারা প্রাইমারি রেসপন্সিবিলিটিস ফর দ্য স্ক্রুটিনাইজিং দ্য ট্রানজেকশন ফর দ্য টিবিএমএল ট্রানজেকশন কন্ট্রোল এবং মনিটরিং করতে কিন্তু প্রাইমারিলি তারা রেসপন্সিবিলিটি। এবং এই যে এনবিআর এবং বিআইপিইউ মানে কমার্শিয়াল ব্যাংকগুলো মাধ্যমে, যাদের মাধ্যমে ট্রেড বেস মানি লন্ডারিং এর ব্যাংকগুলো সহায়তা করে, তাদের মাধ্যমে এবং বিভিন্ন রকমের মানে সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিভিন্ন রকমের লাইসেন্স বা কাস্টমস অথরিটি আছে, এগুলোর মাধ্যমে কিন্তু এগুলো কিন্তু মানে ইয়ে করে থাকে। এছাড়াও কাস্টমস অথরিটি, তারপরে কমার্শিয়াল ব্যাংক, এরপরে সেন্ট্রাল ব্যাংকের যে এক্সপার্টাইজের কিছু ঘাটতির কারণে এটা কিন্তু সবসময় আমাদের যথার্থভাবে হয় না। তাই আমাদের ট্রেড বেস মানি লন্ডারিং এর যদি আমরা প্রিভেন্ট করতে চাই, তাহলে আমাদের রিসোর্সটাকে যেমন এনরিচ করতে হবে এবং রিসোর্স পার্সনের সংখ্যাও কিন্তু বাড়াইতে হবে। এরপরে আমরা বলতেছি যে এই এই রিস্ক বেস করার জন্য আসলে এনবিআর এবং সেন্ট্রাল ব্যাংক আসলে কি ধরনের ভূমিকা পালন করছে। তাই আমরা এখানে যদি রাখছি যে ভিএফইউ আমাদের একটা গাইডলাইন করেছে, যেটা গাইডলাইন ফর গাইডলাইন অন দ্য প্রিভেনশন অফ দ্য ট্রেড বেস মানি লন্ডারিং এর উপর, যেখানে রিস্ক বেস প্রিভেন্টিভ মেজার্স হিসেবে তারা 4টা লেভেলকে তারা নির্ধারণ করেছে। এবং এই 4 ধরনের লেভেলে প্রথমে হচ্ছে তাদেরকে রিস্ক অ্যাসেস করা হয়, এবং সেই রিস্ক অ্যাসেস করার প্রেক্ষিতে তারা বিভিন্ন রকমের অপারেশনাল কিছু টেকনিক বা কৌশল ফলো করে এটাকে প্রিভেন্ট করবার জন্য তারা প্রেসক্রিপশন করেছে, যেটা আসলে কমার্শিয়াল ব্যাংকগুলো সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে কিন্তু ইমপ্লিমেন্ট করে থাকে বা এক্সিকিউশন করে থাকে। তারা সেন্ট্রাল ব্যাংকের এই গাইডলাইন অনুযায়ী টোটাল রিস্ক অ্যাসেসমেন্ট করার জন্য এই রিস্কের 4টা ভাগে ভাগ করা আছে। একটা হলো ইনফ্রাস্ট্রাকচার লেভেলের টিবিএমএল এর রিস্ক, আর হচ্ছে কাস্টমার লেভেলের টিবিএমএল রিস্ক, ট্রানজেকশন লেভেলের টিবিএমএল রিস্ক এবং এন্টারপ্রাইজ লেভেলের টিবিএমএল রিস্ক। কাস্টমস ইনফ্রাস্ট্রাকচার লেভেলের যে টিবিএমএল এর যে রিস্ক, সেটাকে অ্যাসেসমেন্ট করা এবং তার মিটিগেশন করা, এটা তাদের একটা দাগ। এবং এই জায়গায় যেটা হয় ইনফ্রাস্ট্রাকচার লেভেলে, যেটা হয় সেটা হলো যে স্ক্রিনিং প্রসেসটাকে স্ট্যান্ডার্ড স্যাংশন স্ক্রিনিং প্রসেস কিন্তু তাদের একটা লাগবে, এবং এই ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করতে হবে। স্ট্যান্ডার্ড ফর দ্য ম্যানুয়াল স্ক্রিনিং, ম্যানুয়াল যে স্ক্রিনিং গুলো হয় সেগুলোর স্ট্যান্ডার্ডটা কিন্তু এনশিওর করতে হবে। কোন ডাটাবেস, পাবলিকলি অ্যাভেলেবল অনলাইন কমোডিটি প্রাইস ওয়েবসাইট, এটা হিসেবে কিভাবে আসলে এনশিওর করবে। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে একটা মানে পাবলিকলি অ্যাভেলেবল অনলাইন কমোডিটি প্রাইসিং একটা ওয়েবসাইট এটা গভর্নমেন্ট পর্যায়ে থেকে নেওয়া হলে, তাহলে সেটা কিন্তু ক্রস চেকিং এর মাধ্যমে এটা কিন্তু করা যাবে। যদিও কাজটা ভেরি ডিফিকাল্ট, তারপরে কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার লেভেল কিন্তু হওয়াটা খুবই জরুরি যদি ট্রেড বেস মানি লন্ডারিংকে আমরা প্রিভেন্ট করতে চাই। তারপরে হলো কি ভেসেল ট্র্যাকিং সিস্টেমটা কিন্তু আনাদার সিগনিফিকেন্ট। এখানে একটা লিংক দেওয়া আছে, এই লিংকের মাধ্যমে আমরা এই ওয়েবসাইটে ভেসেল ট্র্যাকিং করার একটা ওয়েবসাইট, যেটা দ্বারা আমরা ভেসেলকে ট্র্যাক করতে এইটাকে আমরা ব্যবহার বা সহযোগী হিসেবে দিয়ে থাকি। তাহলে এইভাবে আমরা ইনফ্রাস্ট্রাকচার লেভেলে ডেভেলপমেন্ট করার মাধ্যমে ট্রেড বেস মানি লন্ডারিং এ প্রিভেন্ট করবার ক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ টেকনিক বা কৌশল আমরা কিন্তু ফলো করে থাকি। এরপরে আমরা আসবো হচ্ছে কাস্টমার লেভেলের যে বিষয়টা। কাস্টমার লেভেলের যে ইনফ্রাস্ট্রাকচার, সেটাকে আমরা যদি বলি, এই কাস্টমার লেভেলের যেটা প্রয়োজন সেটা হলো যে এখানে সিটিডি ইট ইজ দ্য ভেরি সিগনিফিকেন্ট। আমরা এটা পরে আলাপ করছি। প্রথমে এখানে যেটা হয় জেনারেল যে মানি লন্ডারিং এবং টেররিস্ট ফাইন্যান্সিং যে রিস্ক, সেটাকে ফার্স্টলি অ্যাসেস করা এবং সেটাকে মিটিগেশন করবার জন্য একটা রিলেশনশিপ, একটা অ্যাকাউন্ট এস্টাবলিশ করা কিন্তু জরুরি। সেটা কিভাবে হবে? রিস্ক অ্যাসেসমেন্ট ক্ষেত্রে যেটা হয় যে রিস্ক অ্যাসেসমেন্ট থ্রু দা আরবিএ মডেলের মাধ্যমে এই রিস্ক অ্যাসেস করা হয়, এবং সেখানে সিডিডি এবং ইডিডি বিফোর দ্য ট্রানজেকশনের আগে গ্রাহকের সিডিডি এবং ইডিডি করাটা বেশ গুরুত্ব বা ফোকাস দেওয়া হয়েছে। তাহলে সিডিডি এবং ইডিডি কি, এটা আমাকে জানতে হবে। কখন এই সিডিডি ইডিডি আমরা করব, হাউ টু ডু ইট, এটা কিভাবে আমরা পাবো, এবং এই সিডিডি এবং ইন্ডিপেন্ডেন্ট টেস্টের মধ্যে কিভাবে লিংক আপ করবো, এই বিষয়গুলো সম্বন্ধে কিন্তু আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে এক ব্যাংকার হিসেবে। সেই টেকনিক গুলো আমরা করি। যাই হোক,
যখনই কোনো একটা আমরা উদাহরণ যদি নেই, কোনো একটা এলসি খোলার জন্য যদি কোনো ব্যাংকে কোনো গ্রাহক আসে, সেই গ্রাহকের কিন্তু রিলেশনশিপ ম্যানেজার হিসেবে কিন্তু সেটা রিলেশনশিপ ম্যানেজার হিসেবে তার বিভিন্ন রকমের প্যারামিটারে তাকে সিডিডি, ইডিডি করার মাধ্যমে এই গ্রাহকের কিন্তু যথার্থভাবে যাচাই বাছাই করে তার ট্রানজেকশনের আগে সেটা করতে হবে। এবং তার কাছে যদি মনে হয় যে ইফ রিস্ক ইজ ফাউন্ড হাই, যদি তার কাছে রিস্ক এই অ্যাসেসমেন্টের মাধ্যমে যদি রিস্ক হাই মনে করে, তাহলে করবে কি সে এসকেলেট টু দ্য লেভেল 3 ফর দ্য ডিসিশন। ডিসিশন মেক করার জন্য তারা কি করবে লেভেল তারপরে তারা কি করবে লেভেল 3 এর কাছে পাঠাবে। এবং লেভেল 3 এটা স্টেপ বাই স্টেপ সেটা আরো ধাপে উন্নত হবে। এরপরে যদি রিস্কটা যদি অ্যাকসেপ্টেবল হয়, তাহলে কন্টিনিউ দ্য টেস্ট ট্রানজেকশন থ্রু দ্য লেভেল 3 রিভিউ সিস্টেমস গিভেন ইন দ্য চার্টার। এবং এভাবে আমরা দেখলাম। এখন যদি তার হয়, মানে তার কাছে যদি হাইলি রিস্ক মনে হয়, তাহলে সে কি করবে, সে পাঠাবে হচ্ছে নাকি লেভেল 3 এর কাছে। এবং অ্যাপ্রুভ সাজেস্ট টু কন্টিনিউ দ্য ইডিডি অর রিজেক্ট। সে কি করবে, হয় এটাকে যাচাই বাছাই করে তার কাছে যদি মনে হয় যে এটা এখানে রিস্ক নেই, অথবা যে রিস্কের কথা বলা হচ্ছে সেটা আসলে রিয়েল সিচুয়েশন, এটা আসলে ওরকম রিস্ক না, তখন সে কিন্তু কি করবে, অ্যাপ্রুভাল দিবে এবং তখন এলসিটা সে খুলবে। আর যদি সেখানে যদি তার ওই মানে কোনো গ্রাউন্ড থাকে যে না, এটা আসলে কোনোভাবেই এখানে টেট বেস মানি লন্ডারিং হওয়ার সম্ভাবনা খুব বেশি, তাহলে কি করবে, সেটা কিন্তু রিজেক্ট করবে। এবং এখান থেকে কিন্তু কোনোভাবেই অ্যালাউ করা যাবে না এই ট্রানজেকশন। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বাংলাদেশ ব্যাংক করেছে, যে এই গ্রাহককে কি এখানে আপনি ছেড়ে দিবেন না। এখানে বলা হচ্ছে যে যদি আপনাকে সন্দেহ লাগে, তাহলে এলসি তো খুলবেনই না, সেটা তো বিষয় আছে, প্লাস হচ্ছে তাকে এসএআর বা এসটিআর এর মাধ্যমে তাকে কিন্তু সেন্ট্রাল ব্যাংক বিওপির কাছে তাকে রিপোর্ট করতে বলা হয়েছে। এবং এক্ষেত্রে যেটা বলা হয়েছে দেখেন, সেটা হলো যে মেইনটেইন এ ডাটাবেস। এই যে আমরা সিডিডি ইডিডির কথা যেটা বললাম, সিডিডি যদি আমাকে করতে হয়, ইডিডি যদি করতে হয়, তার জন্য কিন্তু একটা সেন্ট্রাল ডাটাবেস আমাকে কিন্তু মেইনটেইন করতে হবে। এবং প্রপার ডকুমেন্টেশন সহ সে আমাকে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কাস্টমার ওয়াইজ সেটাকে রিভিউ করতে হবে এবং তার রিস্ক অ্যাসেসমেন্ট করবে। এইভাবে আমরা কাস্টমার লেভেলে কিন্তু একটা ট্রেড বেস মানি লন্ডারিং এর ক্ষেত্রে আমরা রিস্ক বেস একটা টেকনিক বা কৌশল আমরা ফলো করে থাকি। এরপরে আমরা ট্রেড প্রসেসর অথবা ডেজিগনেটেড অফিসার উইল স্ক্রুটিনাইজ দ্য টিবিএমএল অ্যালার্ট। সে কি করবে, তার কাছে একটা এলসির আবেদন বা প্রস্তাব আসলে সে টিবিএমএল অ্যালার্ট এখানে আছে কি নেই, লেভেল 1 এ রিলেশনশিপ ম্যানেজার কর্তৃক কিন্তু সেটা কি করবে, সেটাকে অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করবে, পাশাপাশি কি করবে, লেভেল 1 এর যে ট্রেড প্রসেসর ডেজিগনেটেড অফিসিয়াল উইল বি স্ক্রিন সাংশনে একদিক থেকে সে কি করবে, টিবিএমএল অ্যালার্ট গুলোর সাথে ম্যাচ করাবে এবং তারপরে কি করবে, যে এই গ্রাহকের আসলে সাংশনের আওতায় আছে কিনা সেটা কি করবে, এটাকে স্ক্রিনিং করবে। এইটা করার পরে তার কাছে কিন্তু দুইটা মেসেজ আসতে পারে। একটা হলো যে পজিটিভলি পোটেনশিয়াল টিবিএমএল অ্যালার্ট সে যদি দেখতে পায় যে এর মধ্যে আসলে ট্রেড বেস মানি লন্ডারিং ঘটার মতো যদি কোনো ইস্যু বা কোনো ক্লু যদি সে পায়, তাহলে সে যদি এনশিওর করে তার যে প্রপার সাপোর্টিং ডকুমেন্ট থাকে, তাহলে কিন্তু সে প্রস্তাবকে প্রসেস করবে না। এবং এই ক্ষেত্রে কিন্তু সে কি করবে, প্রসেস দ্য ট্রানজেকশনটাকে সে কিন্তু স্টপ করে দিবে। আর যদি এক্ষেত্রে যদি তার কাছে যদি টিবিএমএল অ্যালার্ট করার ক্ষেত্রে যদি তার কাছে হয়, সরি আমি আরেকটু ভুল বললাম, যে এখানে যদি পটেনশিয়াল টিবিএমএল অ্যালার্টের সাথে সে ম্যাচিং করে যদি সে কোনো ধরনের টিবিএমএল মানে ইয়াটা যদি না পায়, মানে কোনো টিবিএমএল অ্যালার্ট যদি তারা সে না পায়, তাহলে কিন্তু সে কিন্তু এই এলসিটা ওপেন করবার জন্য সে কি করবে, সুপারিশ করবে লেভেল এই লেভেল ইয়াতে আছে। আর যদি তার মধ্যে টিবিএমএল অ্যালার্ট পায়, তাহলে কি করবে, সে কিন্তু লেভেল 2 কাছে পাঠাবে। তখন কিন্তু সে লেভেল 1 থেকে সেটা লেভেল 2 কাছে কিন্তু সেটা মাইগ্রেট হবে। অন দ্য আদার হ্যান্ড আমরা স্যাংশন স্ক্রিনিং এর একইভাবে যদি স্যাংশন স্ক্রিনিং এ যদি পজিটিভ হিট করে, তাহলে কিন্তু সে কি করবে, পজিটিভ হিট করলে তাহলে লেভেল 2 এর কাছে পাঠাবে। আর যদি কোনো এক ধরনের জন্য স্যাংশন স্ক্রিনিং এ যদি তার জন্য কোনো নাম না পাওয়া যায়, তাহলে কিন্তু সে এই প্রস্তাব কিন্তু অর্থাৎ এলসি প্রসেস করবার জন্য তাকে অ্যাপ্রুভাল বা ট্রানজিশন প্রসেস করতে বলবে। তাহলে আমরা যদি এই দুই জায়গায় যদি টিবিএমএল অ্যালার্ট অথবা যদি আমরা স্যাংশন স্ক্রিনিং এ যদি তার নাম যদি পজিটিভলি পেয়ে যাই, তাহলে আমরা সেকেন্ড যে ধাপে পাঠাবো, সেকেন্ড ধাপে পাওয়ার পরে লেভেল 2 অফিসার কি করবে, লেভেল 3 অফিসার যেটা ট্রেড কমপ্লায়েন্স অথবা ট্রেড হেড, এক এক ব্যাংকের এটা এক এক রকমের, এটা ব্রাঞ্চ থেকে হেড অফিস লেভেলের যারা ট্রেডকে ডিল করে সেই কনসার্ন ডিপার্টমেন্ট অথবা ট্রেডের যে কমপ্লায়েন্স নিয়ে কাজ করে সেই ডিপার্টমেন্টের হেডের কাছে পাঠানো হবে। এবং এই হেড কিন্তু লেভেল 2 অফিসার কি করবে, এটাকে রিভিউ করবে এবং সে তার মতো করে এটাকে আবার এক্সামিনেশন করবে। এক্সামিনেশন করার পরে সে দুইটা ডিসিশন নিতে পারে। তার ডিসিশনটা কি হবে, যদি রিলেশনশিপ ম্যানেজার অর্থাৎ লেভেল 1 এর যে কমপ্লেইনটা, সেই কমপ্লেইন যদি সে ম্যাচ করে, পজিটিভলি যদি ম্যাচ করে, তাহলে কিন্তু সে কি করবে, সেই প্রস্তাবটাকে রিজেক্ট করে দিবে।
অথবা সে এখানে করতে পারে যে এটা লেভেল 3 এর কাছে পাঠাতে পারে, সেটাকে রিজেক্টও করতে পারে অথবা লেভেল 3 এর কাছে পাঠাতে পারে। আর যদি দেখা যায় যে না, এখানে কোনো ফলস ম্যাচিং হচ্ছে, রিভিউ করে দেখা গেছে যে আসলে গ্রাহকের যে ডাটা বা মানে ইনফরমেশন আছে তার সাথে রিলেশনশিপ ম্যানেজার অথবা লেভেল 1 এর যে অবজারভেশন বা তাদের যে মানে কনসিডারেশন, সে বিষয়গুলো কিন্তু কি হচ্ছে, যদি পজিটিভ না হয় তাহলে কিন্তু সে ট্রানজেকশন প্রসেস করার জন্য তেলচি খোলার জন্য সে কিন্তু রিকমেন্ড করবে। এখন লেভেল যদি 3 তে যায়, তাহলে লেভেল 3 এই কাজটা কি করবে? লেভেল 3 অফিসার, যেটা সাধারণত হচ্ছে প্রতিটা প্রতিষ্ঠানের যে ডি কামেলকো অথবা এই অথবা কামেলকো কর্তৃক এটাকে ফার্দার রিভিউ হবে এবং সেটাকে এক্সামিনেশন করা হবে। ফার্দার রিভিউ এবং এক্সামিনেশন করে সে কি ডিসিশন নেবে, তার ক্ষেত্রেও কিন্তু ডিসিশনের প্রক্রিয়াটা দুইটা। একটা হচ্ছে ট্রানজেকশন অ্যাফেয়ার রিলেটেড টু, যদি এমএল যে স্যাংশন, স্যাংশনের সাথে যদি সেটা যদি ম্যাচ করে, অথবা টিবিএম এর অ্যালার্টটা যদি গ্রাহক এবং লেভেল 2 যে অবজারভেশন সে সাথে যদি ম্যাচ করে, তার কাছে যদি মনে হয়, তাহলে সে কি করবে, তার কিন্তু এটা ডিসিশন নেবার ক্ষেত্রে আর কোনো স্তরের কাছে কিন্তু পাঠানোর সুযোগ নেই। সে কি করবে, হয় এটাকে প্রসেস করতে বলবে, আদারওয়াইজ তাকে এটাকে রিজেক্ট করতে হবে। সে কি করবে, সে যদি নেগেটিভ হয়, যদি ম্যাচিং করে স্যাংশন স্ক্রিনিং এর সাথে আবার রেড অ্যালার্ট যদি পায়, এবং রিলেশনশিপ ম্যানেজার এবং মানে আমাদের লেভেল 2 যে অফিসার তাদের অবজারভেশনের সাথে যদি তার যদি সামঞ্জস্য পায়, তাহলে কি করবে, সে প্রস্তাবটাকে কি করবে, ফেলবে, সে কিন্তু রিজেক্ট করে দিবে। আগের মতো করে বলছে, এখানে রিজেক্ট করে দেওয়া কি শেষ কাজ না। সেন্ট্রাল ব্যাংক বলছে আপনাকে এটা এসটিআর অথবা এসএআর এর আওতায় আপনি এটাকে রিপোর্ট করতে হবে এবং মেইনটেইন এটা ডাটাবেসটাকে আপনাকে মেইনটেইন করতে হবে, এবং এসকেলেশন হবে এবং এসটিআর এর উইথ প্রপার ডকুমেন্ট সহ ওখানে ক্লেম করবে। এরপরে আমরা আসতেছি যে প্রসেস দ্য ট্রানজাকশন এন্ড ইফ স্টিল এনি সাসপিসিয়াস, যদি সাসপিসিয়াস যদি কোনো কিছু পায়, তাহলে সে কি করবে, এসটিআর ফাইল, এসটিআর সিটিআর এসটিআর কিন্তু করবে। প্রসেস দ্য ট্রানজাকশন, যদি সে ফলস ম্যাচিং করে তাহলে কি করবে, সে যেতে পারবে। ইফ এনি আদার যদি সাসপেন্সিয়ার রাইজ করে, তাহলে সিটিআর এসটিআর করে পাঠাবে। তাহলে এই জায়গায় আমরা যেটা পেলাম, এই যে তিনটা লেভেল, এই তিনটা লেভেলই তাদের রোল এবং রেসপন্সিবিলিটি আছে। তারা কিন্তু এটাকে এসকেলেশন করতে পারে, রিভিউ করতে পারে, অথবা ডিসঅ্যাম্বিগুয়েশন সিস্টেম যদি হ্যাপেন, যদি ডিসক্রাইব, সেটা কিন্তু ডেসক্রিপশন তাকে দিয়ে এই প্রস্তাবটাকে এইভাবে কিন্তু আমরা ট্রানজেকশন লেভেলের আমরা কি করব, রিভিউর মাধ্যমে এবং সেটাকে বারবার এক্সামিনেশন করার মাধ্যমে বিভিন্ন লেয়ার বা টায়ারে যদি এটা কাজ করি, তাহলে কিন্তু ট্রেড বেস মানি লন্ডারিং অনেকটাই কিন্তু প্রিভেন্ট করা সম্ভব হবে। এরপর আমরা লাস্টে যে এন্টারপ্রাইজ লেভেলের যে টিবিএমএল এর অ্যাসেসমেন্ট এবং মিটিগেশনের কথা বলছি, লেভেল 4 এ, সরি 4 নম্বর সিস্টেমে, সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে, সেক্ষেত্রে হবে যেটা এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে কিছু ডাটা ইনপুট করতে হবে। সের মধ্যে হলো আইডেন্টিফাই এমার্জিং রিস্ক বাই দ্য রিভিউইং দ্য নিউ ট্রেন্ডস এন্ড দ্য টপোলজি। এটা কিন্তু কি করতে হবে, আমাদের ইনপুট দিতে হবে ফ্রম দ্য ইন্টারনাল সোর্স অফ রিস্ক অ্যাসেস অফ দ্য ইনস্টিটিউশন, রিভিউ দ্য এক্সিস্টিং ওন ট্রেড বেসড মানি লন্ডারিং গাইডলাইন, তারপরে হচ্ছে কি ইনপুট ফ্রম দ্য রেগুলেটরি চেঞ্জেস। কোনো যদি ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল লেভেল কোনো রেগুলেটরি চেঞ্জ আসে, সেই চেঞ্জের সাথে সামঞ্জস্য করে এবং ইন্টারনাল এবং এক্সটার্নাল এনভায়রনমেন্টের কোনো যদি চেঞ্জ থাকে, এগুলো সবকিছু নিয়ে আমরা ইন্টারনাল এনভায়রনমেন্ট বা ইন্টারনাল সোর্স অফ রিস্ক আমরা কিন্তু ইনপুট দিব। তারপরে সেটাকে আমরা অ্যাসেসমেন্ট করব, সেই প্রতিষ্ঠানকে আমরা অ্যাসেসমেন্ট করব, রিভিউ দ্য এক্সিস্টিং ওন ট্রেড বেসড মানি লন্ডারিং গাইডলাইন এবং রিভিউ দ্য ডাটাবেস অফ দ্য লেভেল 3, রিভিউ দ্য ডাটাবেস অফ দ্য লেভেল 3। এই লেভেলে, এন্টারপ্রাইজ লেভেলে যেটা করা হয়, সেটা রিভিউ দ্য ডাটা, আমরা যে বিভিন্ন এক্সটার্নাল সোর্স এবং যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক চেঞ্জের কারণে যে ডাটাগুলো পেলাম, সের সাথে আমরা কি করব, ম্যাচিং করা। রিভিউ দ্য ডাটাবেস অফ দ্য লেভেল 3, যেটা আমরা ট্রানজাকশন লেভেলে দেখলাম, এসকেলেশন এন্ড দ্য এসটিআর উইদাউট ইউজিং দ্য আইডেন্টিফাইং অফ দ্য কাস্টমার, এটা আমরা কাস্টমার কার্ডে। তারপরে হচ্ছে কনসলিডেট দ্য ওভারঅল নাম্বার অফ দ্য অ্যালার্ট রেজিস্টার টু দ্য লেভেল 3 তে যে অ্যালার্ট গুলো আমরা পাইছি, সেই অ্যালার্ট গুলো করতে হাউ দে ওয়ার অ্যাড্রেস, সে কিভাবে অ্যাড্রেস করছে, সেই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। দেন হচ্ছে কি কনসিডার দ্য ইনক্লুশন অর ডিলিশন অফ দ্য হাই রিস্ক কান্ট্রি। আমরা যদি মানে ট্রেড বেস মানি লন্ডারিং এর যেসব কান্ট্রি খুবই উর্বর, অথবা যে সেখানে ফ্রিকুয়েন্টলি ট্রেড বেস মানি, অথবা সেখানে কমপ্লায়েন্সে যেখানে দুর্বল আছে, সেই সব কান্ট্রি তে আমরা যদি কখনো লেনদেন করতে চাই, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে কনসিডারেশন দিতে হবে। এবং রিভিউ অফ দ্য এক্সটেন্ট particable TBML alert the counterpart. So for import beneficiaries or the import
or the exporter for the export applicant of the import, এগুলো কিন্তু আমাকে অ্যানালাইসিস করতে। এক্সপোর্ট ইম্পোর্টের এখানে আসলে আলটিমেটলি এন্টারপ্রাইজ লেভেলে যেটা ঘটে সেটা হলো যে প্রতিটা টায়ার যেগুলো আমাদের ট্রেড বেস মানি লন্ডারিং এর সাথে যে সকল পার্টি গুলো আসলে ইনভলভ আছে তাদের প্রত্যেকেরই লেভেলে কিন্তু তাদেরকে ইন্ডিভিজুয়ালি অ্যানালাইসিস করা। অর্থাৎ আমি ইম্পোর্টারকে স্ক্রিনিং এর আওতায় নিয়ে এসে তাকে আমাদেরকে কি করতে অ্যানালাইসিস করতে হবে, এক্সপোর্টারকে অ্যানালাইসিস করতে হবে, এখানে কাস্টমস অথরিটির যে দায় দায়িত্ব সেগুলোকে অ্যানালাইসিস করতে হবে, এরপরে হচ্ছে প্রাইসের বিষয়গুলোকে অ্যানালাইসিস করতে হবে। একটা অর্গানাইজেশনের সকল ইউনিট অর্থাৎ একটা ট্রানজেকশনের সকল ইউনিটে যে সকল রেসপন্সিবল অথরিটি আছে সেগুলো প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা ভাবে কি করতে রিভিউ করতে হবে। প্রয়োজনে কি করতে হবে, যে অ্যালার্ট গুলো আসলে পাওয়া গেছে সেগুলোকে রিভিজিট করতে হবে এবং ইনপুট ফ্রম দি মডেল অ্যান্ড বেসড অন দ্য প্রিভিয়াস ইয়ার অপারেশন অ্যান্ড দ্য নলেজ অফ এনি রিসেন্ট টেকনিক ইউজড বাই দ্য ট্রেড বেস মানি লন্ডারিং এবং রিভাইজ পলিসি যেটা ইফ অ্যান্ড হোয়েন দ্য রিকোয়ার্ড রিভিউ কাস্টমস রিস্ক অ্যাসেসমেন্ট অ্যাজ পার দ্য আরবিআই মডেলের মাধ্যমে। তারপরে এটা করতে হবে কি ইয়ারলি, আমাদের এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, কর্তৃক এটাকে ইয়ারলি রিভিউ করতে হবে। তারপরে প্রপোজ নিউ স্ট্র্যাটেজি এন্ড পলিসি টু কমব্যাট দ্য টিবিএমএল রিস্ক কে সেই করতে হবে। তারপর রিভিউ এন্ড অ্যাপ্রুভাল অফ দ্য বোর্ড এন্ড ম্যানকম কমিটিতে এখানে প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। তাহলে এন্টারপ্রাইজ লেভেলে যেটা একটা টিবিএমএল এর যে রিস্ক অ্যাসেসমেন্ট এবং সেটাকে রিভিউ করা এবং তার যে বিভিন্ন রকমের ট্রেন্ড এবং তার যে টিপোলজিক্যাল যে রিলেটেড টু ট্রেড বেস মানি লন্ডারিং এগুলো কিন্তু আমাদেরকে কনসিডারেশনে নিতে হবে। অর্থাৎ এন্টারপ্রাইজ লেভেলে আমরা একটা ট্রানজেকশনের যতগুলো পার্টি বা উইং আছে তাদের প্রত্যেকটারই কিন্তু অ্যানালাইসিস করতে হবে এবং সিসিইউ কে সেটা কিন্তু ইয়ারলি রিভিউ করতে হবে গ্রাহকে। তারপরে আমাদের টিবিএমএল আদার যে রিস্ক গুলো আছে, নিউ স্ট্র্যাটেজি গুলো আছে, সেগুলোকে আমাদেরকে বিবেচনায় কিন্তু আমাদেরকে নিতে হবে। এবং আমরা ফাইনালি যদি বলতে পারি এত সময় আলোচনা থেকে যে আমরা হাউ টু প্রিভেন্ট দ্য ট্রেড বেস মানি লন্ডারিং, তাহলে আমাদের বলতে হবে যে আমাদের ব্যাংকিং আন্দোলন করে একটা ট্রেড ট্রানজেকশন হওয়ার আগে কিন্তু সেটা ডিউ ডিলিজেন্স প্রয়োগ করতে হবে। যে রেসপন্সিবল অথরিটি আছে প্রত্যেকেরই ডিউ ডিলিজেন্স অ্যাপ্লাই করতে হবে। স্পেশালি আমরা যারা ট্রেড ফাইন্যান্সিং এর ব্যাংকার হিসেবে কাজ করে থাকি তাদের কিন্তু ডিউ ডিলিজেন্স বিফোর দ্য ট্রানজেকশন এটা কিন্তু ভেরি সিগনিফিক্যান্ট টেকনিক টু প্রিভেন্ট দ্য ট্রেড বেস মানি লন্ডারিং। তারপরে হচ্ছে কি নো ইওর কাস্টমার চেক, ইট ইজ ভেরি সিগনিফিক্যান্ট। ইম্পোর্টার হোক এক্সপোর্টার হোক, ব্যাংকারকে তার কাস্টমারকে চেনা ছাড়া কখনোই তার জন্য ট্রেড ট্রানজেকশনে কাজ করবে না। এটা কিন্তু ট্রেড বেস মানি লন্ডারিং না শুধু গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন সেন্ট্রাল ব্যাংকের কিন্তু ১ নম্বরই বলা হচ্ছে যে ইম্পোর্টারের এলসি খোলার আগেই আমাকে তার কাস্টমার সম্বন্ধে অর্থাৎ তার ইম্পোর্টার সম্বন্ধে জানতে হবে। এটা কিন্তু এডি ইজ বাউন্ড টু নো ইওর ইম্পোর্টার, এটা কিন্তু সেন্ট্রাল ব্যাংকের নির্দেশনা, এটা আমাদের জানতে হবে। তারপরে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটাকে আমাদের সুযোগ দিতে হবে। আমাদেরকে একটা বিগ ডাটাবেস আমাদেরকে মেইনটেইন করতে হবে, যেটা আমরা আগে আলোচনা করছি যে ডাটা সিস্টেম আমাদেরকে স্টোরেজ থাকতে হবে এবং এই ডাটাকে অ্যানালাইসিস করা শিখতে হবে। তার জন্য অ্যানালাইটিকের দরকার, যারা অ্যানালাইসিস করতে পারে সে অ্যানালিস্টের দরকার। এরপরে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ইউজ করতে হবে এবং সেক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ডাটা অ্যানালিস্ট হিসেবে সে ডাটাগুলোকে অ্যানালাইসিস করতে হবে। তারপর ব্লকচেইন টেকনোলজি ইতিমধ্যে কিন্তু আমরা জানি যে ট্রেড ট্রানজেকশনের ক্ষেত্রে ব্লকচেইন টেকনোলজি খুব মানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে, যেখানে কিন্তু অনেকটাই কিন্তু ট্রেড বেস মানি লন্ডারিং প্রিভেন্ট হবে এবং এখানে কিন্তু ফেক করবার সুযোগ কিন্তু কম থাকবে। তারপরে হচ্ছে কি রেইজিং পাবলিক অ্যাওয়ারনেস বৃদ্ধি করা, এটা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, প্রয়োজনীয় ট্রেনিং এর ব্যবস্থা করা। তারপরে হচ্ছে কি ল এনফোর্স এজেন্সির ক্যাপাসিটি বিল্ডিং করার দায়িত্ব নিতে হবে। ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনের এমপ্লয়িদেরকে কিন্তু ক্যাপাসিটি বিল্ডিং করার বিষয় করতে হবে এবং ট্রেডের সাথে রিলেটেড যে বিজনেস আছে, বিজনেসের সাথে যারা যে সকল এমপ্লয়ি অথবা ম্যান পাওয়ার গুলো সংশ্লিষ্ট থাকে তাদের প্রত্যেকেরই ক্যাপাসিটি বিল্ডিং করার ক্ষেত্রে ভেরি সিগনিফিকেন্ট। এই বিষয়গুলো যদি এনশিওর করা সম্ভব হয় তাহলে কিন্তু ট্রেড বেস মানি লন্ডারিংটা প্রিভেন্ট হবে। এটাই কিন্তু মূলত কথা। তাছাড়াও হচ্ছে অ্যানালাইজ ওয়ার্কিং অন দ্য টিবিএমএল অ্যালার্ট এবং টিবিএমএল এর যে অ্যালার্ট গুলো আমাদের সেন্ট্রাল ব্যাংকের গাইডলাইন ফর প্রিভেনশন অফ দ্য ট্রেড বেস মানি লন্ডারিং বিআইপিও কর্তৃক নির্ধারিত, যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। অ্যালার্ট গুলো কি কি সেই অ্যালার্ট গুলো নিয়ে কিন্তু আমাদেরকে অ্যানালিস্ট দ্বারা সেটা কিন্তু কাজ করতে হবে। এবং সর্বোপরি এই ট্রেড বেস মানে ট্রেডের সাথে সম্পৃক্ত কিন্তু আরেকটা অথরিটি খুবই সিগনিফিকেন্ট এবং কাস্টমস অথরিটি, সেই কাস্টমস অথরিটির কিন্তু তাদের যথার্থ কিন্তু মানে কি করতে হবে, রোল প্লে করতে হবে। তাহলে এতক্ষণ আমরা আলোচনায় যে জিনিসটা আমরা করার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে ট্রেড বেস মানি লন্ডারিং এর আসলে বাংলাদেশ ইকোনমিক্স এর ক্ষেত্রে এটা থ্রেট হিসেবে বিবেচনা করতেছে এবং এটাকে সাইলেন্ট কিলার হিসেবে বিবেচনা করতেছে। সেটা কেন আমরা সেটা দেখার চেষ্টা করি, বিকল্প এটা কিভাবে প্রভাব ফেলে এবং এটা প্রিভেন্ট করার ক্ষেত্রে আসলে কতটা জরুরি, প্রিভেন্ট করার টেকনিক গুলো কি এবং বাংলাদেশ ব্যাংকের বিআইপি কর্তৃক এই রিস্ক বেসড যে টেকনিক বা মডেলের কথা বলেছে সেটার মাধ্যমে আমরা ট্রেড